বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে নতুন চাকা লাগানোর পরে আজকে প্রথম ভিডিও। নতুন চাকাটা অ্যাডজাস্ট হইতে আরো কিছুদিন সময় লাগবে। এখন একটু মনে হয় যে পিছনের চাকাটা একটু বেশি লাফায়, আবার মাঝে মাঝে মনে হয় বেশি ডান বাম করে। একটা নতুন জিনিস অ্যাডজাস্ট হইতে আসলে কয়েকদিন তো সময় লাগবেই। এই কয়েকদিনের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট না হইলে বাঁচি আর কি। আজকে তো দেখি ব্যাপক গাড়ির চাপ, এত গাড়ি কোত্থেকে আসছে এই রোডে। পিছনের চাকাটা চেঞ্জ করে সামনে পিছনে দুই চাকাতে জেল বললাম, জেল ভরার পর সামনের চাকাটা লাগাইছে। লাগানোর পর থেকেই সামনের চাকাটা ফ্রিলি মুভ করতেছে না। দুই জায়গায় মেকানিক দেখাইলাম, এরা বললো যে সামনের যে ডিস্কটা আছে ওইটা নাকি টাল হয়ে গেছে, তো যেই কারণে মাইলেজটা আসলে সিগনিফিকেন্টলি কমে গেছে। নতুন চাকা লাগানোর পরে অ্যাকচুয়াল যে মাইলেজ ওইটা যে কত হয়েছে এটা এখনো বুঝতেছি না। এই কারণে এর মধ্যে আবার গিয়েছিলাম নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জ থেকে আসছি, এসে আবার আজকে বাসায় যাচ্ছি। 300 ফিটের যে রাস্তা, ওই রাস্তা তো একদম স্মুথ রাস্তা, ওই রাস্তায় আরামসে চালায় আসছি। কিন্তু অলিগুলিতে ঢুকলে বোঝা যায় যে চাকার টালটা একটু সমস্যা করতেছে। এটা ঠিক না করা পর্যন্ত আসলে শান্তিও নাই। আজকে বৃহস্পতিবার, সব জায়গায় জ্যাম, তাই অফিসিয়াল সার্ভিস সেন্টারে আজকে না যাওয়ার চিন্তা করছি। সম্ভব হইলে রবিবার যাব। এই 2 দিন সরকার হয়তো বাসায় থাকবে। যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে বউ বাচ্চা নিয়ে একটু বাইরে যাওয়ার প্ল্যান করতাম, যেহেতু সব দিক দিয়ে ঠিক নাই। আর গাড়িটাও এখন একটু আনব্যালেন্সড মনে হচ্ছে নতুন চাকা লাগানোর পরে। এই কারণে আসলে কোথাও যাওয়ার প্ল্যানটা বাদ দিতে হচ্ছে। তো এই শুক্রবার শনিবার বাসায় কাটবে, সামনে শুক্রবারও ব্যস্ত থাকবো। শনিবারে যদি একটু ফ্রি হই তাহলে কোনো দিকে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি ব্যাপার। আজকে এই রাস্তায় অত্যাধিক গাড়ির চাপ। নতুন যে কোনো জিনিসই আসলে সেটেল হইতে কিছুটা সময় লাগে। তো এই সেটেল হওয়ার সময়টা যদি নতুন জিনিসটা না পায় তাহলে আসলে কখনোই সে খাপ খাওয়াই নিতে পারে না। নতুন চাকরি, নতুন বাসা, সবকিছুই আসলে প্রথম প্রথম আনকমফোর্টেবল লাগে। একটা সময় গিয়ে দেখা যায় যে ঠিকই সেটেল হয়ে যায়। মানুষ সহজে আসলে পুরাতনের মায়া ছাড়তে পারে না, কিন্তু নেচারের ধর্মই হচ্ছে আসলে প্রতিনিয়ত চেঞ্জ হওয়া। তো যে যত বেশি খাপ খাওয়াই নিতে পারে, যে আসলে চেঞ্জটাকে সহজে গ্রহণ করে নিতে পারে, সেই শুধু পারে নতুন জায়গায় রাজত্ব করতে। তবে একটা কথা কি, আসলে অতীত হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে ঘুরতে গেলেই আনন্দ লাগে, কিন্তু কাউকে যদি বলা হয় অতীতে স্টে করার জন্য, তাহলে তার জন্য সেটা আসলে মোটেই মঙ্গলকর হবে না, এবং সে সেটা চাইবেও না। কারণ আজ আমি যে দিনটা লিড করতেছি, কালকেই এটা অতীত হয়ে যাবে। তো আমার কাছে যদি আজকের দিনটা ভালো না হয়, কালকে গিয়ে কিন্তু আমার শুধু হয়তো ভালো স্মৃতিটাই মনে থাকবে, ভালো অংশটুকুতেই আমি ফেরত যেতে চাইবো। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে কোনো বর্তমানে ভালো খারাপ দুইটা অংশই থাকে। সো ভালো হোক অথবা খারাপ হোক, ডিল উইথ ইট। ভালোটা নিয়ে যেমন উৎসব, আনন্দ, উচ্ছ্বাস করা যাইতে পারে, তেমনি খারাপ সময়টাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ওই জিনিসটাও জেনে রাখা দরকার। মানুষ যত বড় হয় তার চাওয়া পাওয়াগুলো আসলে দিন দিন চেঞ্জ হইতে থাকে। আর একটা জিনিস পাওয়ার পরে আসলে ওই জিনিসটার প্রতি আগ্রহ কমতে থাকে দিন দিন। নতুন আরেকটা চাওয়া দেখা যায় যে ওই জিনিসটার স্থান দখল করে নেয়। ছোটবেলায় আমার সাইকেল কেনার একটা শখ ছিল, কিন্তু আমার মামাতো ভাই সাইকেল চালাইতে গিয়ে হাড্ডি ভাঙার পরে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আসলে সাইকেল না কিনে দেওয়ার একটা প্রতিজ্ঞা দেখা যায়, লক্ষ্য করছি। তো যেই কারণে আমার সাইকেল পাইতে পাইতে ক্লাস 10 এসএসসির পরে গিয়ে আমি আসলে সাইকেল পাইছি হাতে। তবে ওই সাইকেল চালানো হয়েছে ইচ্ছা মতে, যেহেতু এসএসসির পরে একটা বড় একটা গ্যাপ ছিল। ওই সময় প্রচুর সাইকেল চালাইছি। ইন্টারে যখন পড়ি তখন টিউশনিতে গেছি সাইকেল চালায় চালায়। সবশেষ ফাইনাল পরীক্ষার পরে সাইকেল কিনছিলাম, তখন টিউশনি করাইতাম সাইকেল দিয়ে। রেজাল্ট পাওয়ার আগের দিন সাইকেলটা আসলে চুরি হয়ে গেছিল, এক জায়গায় পড়াইতে গেছিলাম, ওইখান থেকে চুরি হয়ে যায় সাইকেলটা। একে তো হচ্ছে রেজাল্ট পাওয়ার টেনশন, রেজাল্ট ভালো হয় কি খারাপ হয়, আর এইদিকে সাইকেল হারানোর বেদনা, কোনটা সইব আসলে। তো যাই হোক, রেজাল্টটা ভালো হয়েছিল, সাইকেলটা গেল আর কি।
এর মধ্যে বন্ধু বান্ধব চাকরি বাকরিতে ঢুকলো, মোটরসাইকেল কিনলো, মোটরসাইকেল চালানো শিখলাম আমিও। কিন্তু মোটরসাইকেলটা সবসময় আমার কাছে একটু হ্যাজার্ডাস লাগতো, বিশেষ করে জ্যামের মধ্যে ক্লাস ধরে বসে থাকা, গিয়ার চেঞ্জ খুবই প্যারার একটা জিনিস লাগতো ঢাকা শহরের ভিতরে। এটার সলিউশন হিসেবে নিজে বাইর করলাম স্কুটার। স্কুটার জ্যামের মধ্যে চালায় সেই মজা, কোনো ক্লাস ধরে রাখার কোনো প্যারা নাই, ব্রেক ধরে বসে থাকো, যখন রাস্তা ফ্রি হবে থ্রটল দাও, সামনে আগায় যাবে। এর চেয়ে মজা আর কোনো কিছু আছে নাকি? তো যাই হোক, অফিস করার জন্য স্কুটারটা কিনছিলাম, এটা তার পারপাস খুব ভালোভাবেই ফুলফিল করছে এই পর্যন্ত। এখন স্কুটারেরও বয়স হয়ে গেছে, নিজেরও বয়স হয়ে যাচ্ছে, এই কারণে দেখা যায় লং টাইম বসে থাকলে শরীর আর আগের মতো সাপোর্ট দিতে পারে না, দেখা যায় যে শরীর ব্যথা করে। তবে স্কুটারের সাসপেনশন যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই এই ধরনের সমস্যায় পড়তে হয় না। কিন্তু এই 125cc পর্যন্ত যতগুলো স্কুটারই আছে সবগুলো স্কুটারেরই সাসপেনশন খুব হার্ড, যে কারণে আসলে কোনোটাতেই অত আরামের ফিল পাওয়া যায় না। আর রাস্তা যদি একটু ভাঙা হয় তাহলে তো পোয়া বারো আসমানে তুলবে আর মাটিতে ফালাবে আসার দিয়ে। সামনে রাস্তা ভাঙা আছে, ক্যামেরার স্টেবিলিটি ভালো হয় আসলে বোঝা যাবে না খুব একটা, কিন্তু এই রাস্তায় আমাকে আসারতে আসারতে নিয়ে যাবে। শুকনো থাকলে তাও ভালো, একটু ভালো জায়গাগুলো দেখে দেখে পার হওয়া যায়। আর বৃষ্টি নামলে কোনটা যে রাস্তা আর কোনটা যে গর্ত ওইটা ঠিক মতো বোঝা যায় না, তখন আচার খাইতে 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 যেতে হয়। মাশাআল্লাহ, রাস্তার ওই অংশটুকু মানিকগঞ্জের একটা অংশ, সাবেক এমপি মমতাজের এলাকা। আমার তো মাঝে মাঝে মনে হয় রাস্তাঘাটের এই অবস্থা দেখে মানুষজন তারা ভোট দেয় না, আর না হইলে এত জনপ্রিয় একজন মানুষ রানিং এমপি থাকা অবস্থায় হারে কেমনে। নবাবগঞ্জের এই রাস্তাটা আবার সুন্দর, নবাবগঞ্জের সব জায়গায় রাস্তা সুন্দর, একটু ভাঙ্গাচোরা হইলে রিপেয়ার হয়ে যায়। কয়েকদিন আগেই আসলে পুরো রাস্তাটা পিচ ঢালাই করছে, যে কারণে এই জায়গায় চালায় অনেক মজা। অন্তত পক্ষে স্কুটার চালায় মজা আছে, কারণ অন্তত পক্ষে লাফাইতে হয় না। যারা আসলে ঢাকা শহর অথবা মফস্বলে থাকে না তাদের জন্য আসলে স্কুটার না, কারণ হচ্ছে স্কুটার বিজনেসটা এখনো অতটা গ্রো করে নাই, যে কারণে আসলে ঢাকা শহরের বাইরে অথবা হচ্ছে মফস্বল এলাকার বাইরে সার্ভিস সেন্টার খুঁজে পাওয়া মুশকিল। গত সপ্তাহে পাবনা গেছিলাম, পাবনা গিয়ে তো একটা দুর্ঘটনার শিকার হয়েছি, সেটা হচ্ছে আমার চাকা লিক হয়ে গেছিল। টায়ারের অবস্থা খারাপ ছিল এটা তো আমি জানতামই, কিন্তু কথা হচ্ছে এই লিক সারানোর জন্য একটা মেকানিক পাই না, তার উপরে শুক্রবার যদি হয় মাশাআল্লাহ। আমরা এই পর্যন্ত বন্ধু বান্ধব যতগুলা জায়গায় ট্যুর দিছি, আসলে বন্ধ তো শুক্রবার, শুক্রবার ছাড়া তো অন্য কোনো সময় আসলে যাওয়ার সুযোগ থাকে না ঈদের সময় ছাড়া। তো যতবারই ট্যুর দিছি হয় শুক্রবার ছিল, নাইলে ঈদের বন্ধ ছিল। আর বন্ধের দিন মানে হচ্ছে ঢাকার বাইরে যত গ্যারাজ আছে সব বন্ধ, ফলে মেকানিক খুঁজে পাওয়া আসলে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। আর যেগুলাই থাকে ওগুলাই হচ্ছে ডাকাতের মতো আচরণ করে। আমার এক বন্ধু নতুন টায়ার লিক হয়েছিল, ওইটারে পর্যন্ত তারা বলছে না টায়ার চেঞ্জ করতে হবে, আর আমারটা দেখা মাত্রই বলছে ভাই এই টায়ার চলবে না, এই টায়ার বাদ বাদ, টায়ার চেঞ্জ করেন। আরে ভাই টায়ার চেঞ্জ করবো, টায়ারের কোনো দোকানও খোলা না। তো বলি যে ভাই আপনি দেখাই দেন কোন জায়গা থেকে টায়ার আনবো, বলে যে এই জায়গায় টায়ারের দোকান ছিল এটা বন্ধ, ওই জায়গায় টায়ারের দোকান ছিল কিন্তু আজকে বন্ধ। তো বন্ধ হলে আমি করবোটা কি? আপনি চেষ্টা করেন আগে লিকটা সারানো, গজ দিয়ে দেন অথবা যেভাবে পারেন দেখেন, চেষ্টা করেন। সবার আগে হচ্ছে আপনি টায়ার চেঞ্জ করেন। মোট কথা হচ্ছে কি এরা ভয় পায়, স্কুটার যে খুলবে ওই নাট বল্টু তো আসলে এদের জানা নাই যে কোনটা কোন জায়গায় আছে, এই কারণে ওরা খুলতে আসলে ভয় পায়। তো যারা স্কুটার চালায়, বিশেষ করে স্কুটার চালায় আসলে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, তো আমার সাজেশন থাকবে ভাই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে গাড়ির ব্রেকিং টেকিং সবকিছু ঠিক আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যদি জেলের মেয়াদ শেষ হয়ে যায়, ধরেন 6 মাস পার হয়ে গেছে, তাহলে অবশ্যই সাজেশন থাকবে যে ভাই জেলটা চেঞ্জ করে তারপরে যায়, কারণ রাস্তায় যদি একবার লিকও হয় ওটা সারাইতে গেলেও দেখা যাবে যে অবস্থা খারাপ হয়ে যাবে। তো জেলটা থাকলে অন্তত পক্ষে ওই টেনশনটা আর থাকবে না। আর যদি পারা যায় ছোট ছোট যদি ইনস্ট্রুমেন্ট কিছু সাথে নিয়ে যাওয়া যায় সবচেয়ে বেস্ট। আমরা চিন্তা করছি যদি পরে কোথাও ঘুরতে যাই তো একটা টুকিটাকি জিনিস আমরা কিনে নিয়ে যাব, যাতে
যাতে করে বিপদে পড়লে অন্তত পক্ষে এগুলো সারাইতে পারি, যেটা চেষ্টা করে হইলো। ভাঙ্গা এই অংশটুকু ভিডিওতে রাখবো, কারণ হচ্ছে এই ব্রিজটা যখন হয়ে যাবে এই ভিডিওটা দেখলে মনে হবে আচ্ছা এই জায়গাটা তো ভাঙ্গা ছিল, ভাঙ্গা অবস্থায় এই ওরকম ছিল, তারপরে চেঞ্জ হয়ে এরকম হয়েছে। আসলে আমার ভিডিও করার তেমন উদ্দেশ্য ছিল না। এই রাস্তা দিয়ে তো সবসময় আসলে আসা যাওয়া করি, প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। ভিডিও করার ইচ্ছাটা জাগছে কখন, যখন হচ্ছে আশেপাশে যে গাছগুলো আছে এই গাছগুলোতে যখন নতুন পাতা গজানো শুরু করছে, তখন রাস্তাটা এত সুন্দর হয়েছিল, তখন মনে হয়েছিল আরে এতটা রাস্তা যাই, একটু ভিডিও করে রাখলে তো সুন্দর এই দৃশ্যগুলা পরবর্তীতে আবার দেখতে পাবো। ভিডিওগুলো আসলে পরে আর দেখা হয় না, যেহেতু সাউন্ড থাকে না, মানে ভয়েস ওভার থাকে না, তো শুধুমাত্র র ভিডিও সিনারিও আসলে কতক্ষণ দেখা যায়। এই কারণে ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। আহামরি কোনো উদ্দেশ্য নিয়ে যে দেই তা না, মনে যা আসে তাই বক বক করতে থাকি। কারো ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না। আমার ভিডিও আমিই দেখি, মাঝে মাঝে খুব ভালো লাগে, যদিও নিজের ভয়েস আসলে নিজের কাছে ভালো লাগে না, ম্যাক্সিমাম মানুষের কাছেই। আমারও সেম, নিজের ভয়েস আসলে নিজের খুব একটা ভালো লাগে না, তারপরেও রাস্তাটা দেখতে দেখতে যাই ভালো লাগে। তবে এই ভিডিও টিডিও করতে গিয়ে অনেক কিছু শিখছি আর কি। হয়তো এখনো তেমন কোনো কিছু না, কিন্তু তারপরও অনেক কিছুই দেখা গেছে যে শিখছি, নতুন নতুন জিনিসপত্র জানছি। এটাই আসলে লাভ আর কি। বোরিং ভাবে আসলে এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, বোরিং ভাবে বসে না থেকে কিছু বক 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 করি, পরে নিজের বক বক গুলা নিজেই শুনি, এইটাই মজা, আর কোনো কিছু না। এখানে আহামরি আমার কোনো উদ্দেশ্য নাই যে ভিউয়ার্স বাড়াইতে হবে, সাবস্ক্রাইবার বাড়াইতে হবে, এরকম কোনো উদ্দেশ্য আসলে আমার নাই। যা আছে আল্লাহ দিলে হবে, দেখলে মানুষ দেখবে। তবে 2-1টা জিনিস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেহেতু স্কুটার চালাই, আমার স্কুটারটার একটা সুন্দর রিভিউ নিজে করব। আর একটা হচ্ছে মানুষজন আসলে বাংলাদেশে স্কুটার কেনার সময় যে কনফিউশনে থাকে, কিছু কিছু কনফিউশন দূর করার চেষ্টা করব। কনফিউশন নিয়ে হয়তো কয়েকটা ভিডিও করা যাবে, সামনে হয়তো কয়েকটা ভিডিও দিব, ওই পর্যন্তই। এরপরে আর কোনো বিশেষ কোনো উদ্দেশ্য নাই। চ্যানেল যদি হ্যাক হয়ে যায় কোনো সময়, তাহলে হয়তো ভিডিওগুলো গায়েব হয়ে যাবে। যদি হ্যাক না হয় তাহলে চ্যানেলটা আমি না দেখলেও মানুষ দেখে অন্তত পক্ষে উপকার পাবে। ভিডিওগুলা কিছু তথ্যবহুল ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, ওই ভিডিওগুলো পরবর্তীতে কেউ যদি স্কুটার কিনে, তখন ওই ভিডিওগুলো দেখে আসলে মানুষ উপকৃত হইতে পারবে। তাছাড়া বক করে লাভ নাই, যখন দিব তখনই দেখা যাবে আসলে কতটুকু কাজের হবে। একটা জিনিস খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে শীতকালের তুলনায় গরমকালে স্কুটারের প্রবলেম বেশি হয়। এটা কি শুধুমাত্র আমারই হয় নাকি সবারই হয় আমি ঠিক জানি না। শীতকালে আসলে খুব বেশি প্যারা নিতে হয় না, কয়েকদিন পর পর জিনিসপত্র পাল্টাইতে হয় না, নষ্ট খুব কম হয়। আর গরমকালে শালার আমার শুধু গ্যারেজে দৌড়াইতে হয়। আমার বউ বলতে থাকে যে তুমি এত গ্যারেজে কি করো, এতবার গ্যারেজে যাওয়া লাগে, অফিসে গেলে শুনি তোমার কাজ আছে, অফিসটা শেষ হলেই তোমার কাজে যেতে হয়, কি করো এত। তো কোনোদিন যদি তার উপরে স্কুটারটা তুলে দিতে পারি, তার ঘাড়ে যদি ফেলাই দিতে পারি, তখন দেখবো 2 দিন পর পর আমারই তো বলবে যাও ওইটা ঠিক করে নিয়ে আসো, ওইটা নষ্ট হয়ে গেছে। তখন সে বুঝবে আসলে কেন বারবার গ্যারেজে যেতে হয়। আরে বাবা, 1000 কিলো পর পর তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হলেও গ্যারেজে যেতে হয়। যদিও 1000 কিলো পরে চেঞ্জ করি না, প্রায় 1500 কিলো পর পর চেঞ্জ করি, এটার জন্য তো গ্যারেজে যেতে হয়। আর শীতকালে স্কুটার মনে হয় চালানো হয় একটু কম, কারণ শীত থাকে তো চালাইতে একটু কষ্ট হয়। কিন্তু গরমকালে তো চালাইলেই ভালো লাগে, গরমে বসে থাকলে সমস্যা। আর গ্যারেজে নিয়ে গিয়েও লাভ কি, স্কুটারের মেন সমস্যা হচ্ছে মেকানিকের অভাব। অফিসিয়াল যে সার্ভিস সেন্টার গুলো আছে এগুলোতে ঠিক মতো মেকানিক পাওয়া যায় না। 1জন বা 2জন দেখা যায় যে স্কুটারের কাজ পারে, বাকিগুলো পারেও না। ওই 1জন 2জন যদি মোটরসাইকেল কোনো একটা ঠিক করতে থাকে তাহলে তো হয়েছে মাশাআল্লাহ। আর অফিসিয়াল সার্ভিস সেন্টারের বাইরে, ঢাকার ভিতরে হয়তো কয়েকটা সার্ভিস সেন্টার আছে, ঢাকার বাইরে গেলে তো স্কুটার ঠিক করার জন্য কোনো মেকানিক পাওয়াই যায় না। মেকানিক তো থাকে, তারা স্কুটার টাচ করতেও ভয় পায়। আমি বুঝি না এই জিনিসটা। মাঝে মধ্যে তো মনে হয় যে ভাই আমি বলি তুই এটা খোল, ওইটা খোল, এইভাবে লাগা ওইভাবে লাগা। আরে এদিকে তো মনে হয় বৃষ্টি হয়ে গেছে। বাহ,
সাভারের ওইদিকে তো কোনো বৃষ্টির ছিটে ফোটাও নাই, এদিকে পুরো বৃষ্টি হয়ে আদ্র একটা পরিবেশ হয়ে গেছে। গরমের মধ্যে আসলে লম্বা সময় কথা বললে যে জিনিসটা হয়, গলা শুকায় আসে। আজকে স্কুটারে পানিও রাখি নাই, তো আশেপাশে রাস্তায় পানি দেখে আসলে পানির তৃষ্ণাটা আরো বেড়ে গেছে। বৃষ্টি হইলে দুই চাকার জন্য আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে রাস্তায় যদি একটু কাদা হয় বা পানি জমে থাকে, চাকা করে স্লিপ। যদি চাকা মোটা না হয় আর যদি চাকা পুরান হয়, তাহলে তো একদম সর্বে সর্বা। এখন পর্যন্ত দুইবার পড়তে নিয়েছিলাম, জায়গায় বৃষ্টির পানি জমেছিল, আর এক জায়গায় হচ্ছে মাত্র বৃষ্টি হয়েছে, রাস্তা পুরা ভেজা ছিল। ব্রেক ধরছি, চাকা দেখি তিরিং বিরিং করা শুরু করে দিছে। আরেকবার রাস্তায় গেছি, পুরা রাস্তা বৃষ্টি হওয়ায় ওই যে মাঝে মাঝে দেখা যায় না মাটি নিয়ে যায় রাস্তা দিয়ে, তো বৃষ্টি হওয়ার পরে ওই মাটিগুলা রাস্তায় পড়ে পড়ে ছিল, যেগুলো একদম কাদা হয়ে গেছে। ওই রাস্তায় স্কুটার টানে একদিকে যায় আর একদিকে, এক সময় দেখি কি রাস্তার মাঝখানে আমি একদম আড়াআড়ি ভাবে রয়ে গেছি। পরে একজন বললো যে ভাই এভাবে যায় না, আপনি হেঁটে হেঁটে দরকার হলে ঠেলে ঠেলে একটু সামনে নিয়ে যান, কাদার অংশটুকু পার হইলে পরবর্তীতে আপনি চালাইতে পারবেন। ওই ভাইয়ের বুদ্ধিতে ওইবার বেঁচে গেছিলাম। তো এই জিনিসটা আসলে স্কুটারের জন্য খুব ভয়াবহ একটা ব্যাপার। রাস্তায় মাটিগুলো পড়ে থাকে, বৃষ্টি শুরু হইলেই দেখা যায় যে ওই জিনিসগুলো একদম কাদা কাদা হয়ে যায়। আর কাদা হয়ে গেলে চাকা তো স্লিপ করবেই করবে। এর মধ্যে স্কুটারের চাকা বেশিরভাগই হচ্ছে ছোট, চাকা ছোট, চাকা চিকন, তো যে কারণে আসলে স্কুটারের চাকা স্কিড করার পসিবিলিটি বেশি। তবে সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তাঘাট যেহেতু সুন্দর, বা মফস্বল এরিয়া তো রাস্তাঘাট যেহেতু বেশিরভাগই ভালো, তো আসলে গ্রামের রাস্তা বাদ দিয়ে অন্যান্য জায়গায় যেরকম সিটি কর্পোরেশন অথবা মফস্বল হইবে ওই এলাকার জন্য স্কুটার ঠিক আছে। তো এর বাইরে আসলে স্কুটার না কেনাটাই যুক্তিযুক্ত। একবার যদি গাড়ি নষ্ট হয়, মেকানিক খুঁজে পাওয়া যাবে না, আবার দেখা যায় যে পার্টসও বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতেই পার্টস পাওয়া যায়। আর এরা 5 টাকার জিনিস 15 টাকা রাখে, একবারে পুরা ডাকাতি। তো এই কারণে যেহেতু এখনো স্কুটার সেগমেন্টটা অতটা পপুলার হয় নাই, শহর এবং মফস্বল এরিয়া বাদে স্কুটার না কেনারই পরামর্শ থাকবে। আমার এক বন্ধু বলছে ছেলেদের জন্য ভালো নাপিত আর বাইকের জন্য ভালো মেকানিক পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে ছেলেদের জন্য এই জিনিস দুইটা ভালো পাওয়া কপালের ব্যাপার। কপালে থাকলে আসলে জুটবে, আর না হইলে মনের মতো জুটে না। ওইদিন চুল কাটার পরে আমি আমার নাপিতকে বললাম যে ভাই এই জায়গাটা একটু কেটে সমান করে দেন না। উনি আমারে বলে এটা আমাদের ক্যাটালগে নাই, আমাদের যে চুল কাটার ক্যাটালগ এটার মধ্যে এটা পড়ে না। আমি মনে মনে বলি তুমি যে কতটুকু ক্যাটালগ মাইনা চুল কাটো এটা তো আমার খুব ভালো মতো জানা আছে। তারই বললাম যে দুই জায়গায় সমান হয় নাই, দুই পাশে একটা লাইন উঁচু হয়েছে আর একটা লাইন হয়েছে একটু নিচু, একটু সমান করে দেন। উনি মানতেই রাজি না, বলতেছে আপনাদের জায়গায় দাড়ি কম। এই হচ্ছে ব্যাপার আর কি, ভালো নাপিত পাওয়া আর ভালো মেকানিক পাওয়া ভাগ্যের ব্যাপার। পাইকারি কাঁচা বাজার, এই জায়গায় সবকিছু পাইকারি দামে বিক্রি হয়, পাইকারি জিনিসপত্র পাওয়া যায়, সব একদম বস্তা বস্তা ভরা। এই জায়গাটা হচ্ছে চন্দ্রকোলা বাজার, এই বাজারে সবকিছু পাইকারি পাওয়া যায়। আমাদের যেহেতু মাত্র 2 জনের সংসার, কোনোদিন এই জায়গায় নেমে আসলে কোনো কিছু কিনা হয় নাই, কারণ পাইকারি কিনে নিয়ে লাভ নাই, নষ্ট হবে। পকেটে টাকা থাকলে আসলে বাজার করতে ভালো লাগে, টাকা না থাকলে জিনিসপত্র দেখলে বিষের গুলির মতো লাগে। মাসের শুরুতে বাজার করতে খুব ভালো লাগে, পকেটেও টাকা থাকে, হ্যাঁ ইচ্ছা মতো কিনা যায়। কিন্তু মাসটা যখন শেষের দিকে যায় তখন আর রে ভাই কোনো কিছু কিনতে ইচ্ছা করে না, তখন মনে হয় 2টা ডাল ভাত খেয়ে যদি মাসটা শেষ হয় তাহলে বাঁচি। আসলে লাইফে সবকিছুতেই প্ল্যানিং দরকার, ভালো প্ল্যানিং করতে পারি না, যে কারণে দেখা যায় যে প্রথম দিকে কষ্ট হয়ে যায় বেশি, আবার শেষ দিকে এসে দেখা যায় যে টানাটানিতে পড়তে হয়। তবে লাইফে অনেক কিছুই আনপ্ল্যান ঘটে, ওই জিনিসগুলো আসলে খুব সুন্দর হয়। আনপ্ল্যান্ড একটা জিনিস পেয়ে গেলে আসলে, আনওয়ান্টেড একটা জিনিস পাইলে আসলে খুব ভালো লাগে। প্ল্যান যে ট্যুরগুলো হয় ওই ট্যুরগুলো খুব মজার হয়। প্ল্যান করে আসলে আজকে এটা সমস্যা কালকে ওইটা সমস্যা করে করে আর কোনো কিছুই হয় না। তো আজকে আসলে নির্দিষ্ট টপিক নিয়ে তো আসলে ওরকম কোনো কিছু বলি নাই, মনে যা আসছে ওইটাই বকবক করে গেছি, বাসার কাছেও চলে আসছি।
তাই বিদায় বলতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।